হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এডটেকের পক্ষ থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের 12 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা 3D মৌলসমূহের চুম্বক ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে 3D মৌলসমূহের চুম্বক ধর্ম। ঠিক আছে, দেখো আমি টপিকটা লিখে দেই, চুম্বক ধর্ম। চুম্বক ধর্ম, ঠিক আছে। তোমরা বলতে পারবা ইলেকট্রন কেন চুম্বক ধর্মটা কেন দেখায়? কারণ কি প্রতিটি ইলেকট্রনের কি আছে, একটা ঘূর্ণন গতি আছে, স্প্রিন গতি আছে, তাই তো। ইলেকট্রন তার নিজের স্প্রিন গতির জন্য কি করে, একটা মৃদু চুম্বক ক্ষেত্র দেখাবে। ঠিক আছে, ওকে। স্প্রিন ইলেকট্রন, প্রতিটি ইলেকট্রন নিজের স্প্রিন গতির কারণে একটি অতি ক্ষুদ্র চুম্বক রূপে মৃদু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। ঠিক আছে, ওকে। দেখো, একমুখী স্প্রিনের অযুগ্ম ইলেকট্রন চুম্বক ভ্রামক সৃষ্টি করে, তাই চুম্বক ধর্ম প্রকাশ করে। চুম্বক ধর্ম কারা প্রকাশ করে ভাই? একমুখী স্প্রিনের অযুগ্ম ইলেকট্রনগুলো। ঠিক আছে, একমুখী স্প্রিনের অযুগ্ম ইলেকট্রন চুম্বক ভ্রামক বাকি ম্যাগনেটিক মোমেন্ট সৃষ্টি করে, তাই এরা কি করে, চুম্বক ধর্ম দেখাবে। ঠিক আছে, আর বিপরীত স্প্রিনের যুগলবদ্ধ ইলেকট্রনগুলো এটা পারবে না। ঠিক আছে, কারণ এদের কি হবে, এরা পরস্পর বিপরীত হওয়ায় সার্বিক চুম্বক মোমেন্ট শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এদের ম্যাগনেটিক মোমেন্ট কি হবে, শূন্য হবে। দেখো আমি এই দুইটা কথা লিখে দিই। একমুখী স্প্রিনের অযুগ্ম ইলেকট্রন চুম্বক ভ্রামক সৃষ্টি করে। একমুখী স্প্রিনের অযুগ্ম ইলেকট্রন চুম্বক ভ্রামক সৃষ্টি করে। একমুখী স্প্রিনের, ঠিক আছে। স্প্রিন গতি কি ভাই? ঘূর্ণন গতি। একমুখী স্প্রিনের অযুগ্ম ইলেকট্রন, একমুখী স্প্রিনের অযুগ্ম ইলেকট্রন চুম্বক ভ্রামক সৃষ্টি করে। চুম্বক, একমুখী স্প্রিনের অযুগ্ম ইলেকট্রন চুম্বক ভ্রামক সৃষ্টি করে। চুম্বক ভ্রামক সৃষ্টি করে। ঠিক আছে, একমুখী স্প্রিনের অযুগ্ম ইলেকট্রনগুলো চুম্বক ভ্রামক সৃষ্টি করে, তাই এরা চুম্বক ধর্ম প্রকাশ করে। তাই চুম্বক ধর্ম প্রকাশ করে। তাই চুম্বক ধর্ম প্রকাশ করে। ঠিক আছে ভাই। আর বিপরীত স্পিনের যুগলবদ্ধ ইলেকট্রনগুলো এটা করতে পারবে না, কারণ এরা পরস্পর বিপরীত হওয়ায় এদের চুম্বক মোমেন্ট শূন্য হয়ে যায়। বিপরীত স্পিনের যুগলবদ্ধ ইলেকট্রনের চুম্বক ভ্রামক পরস্পর বিপরীত। কি বলবো আমরা? হলো যে বিপরীত স্পিনের যুগলবদ্ধ ইলেকট্রনের, বিপরীত স্পিনের, বিপরীত স্পিনের যুগলবদ্ধ ইলেকট্রনের, যুগলবদ্ধ ইলেকট্রনের চুম্বক ভ্রামক পরস্পর বিপরীত হয়। চুম্বক ভ্রামক ম্যাগনেটিক মোমেন্ট, ঠিক আছে, পরস্পর বিপরীত হওয়ায়,
পরস্পর বিপরীত হওয়ায় কি হবে, সার্বিক চুম্বক মোমেন্ট শূন্য হয়। সার্বিক দেখো এই যুগলবদ্ধ ইলেকট্রন কি বলছে, বিপরীত স্পিনের, এই যে একটা যদি এইভাবে হয় আর একটা এইভাবে, একটা যদি প্লাস হাফ হয় আর একটা মাইনাস হাফ, ঠিক আছে, তাহলে কত হবে ভাই, শূন্য হবে, এটাই তোমাকে বলেছে। দেখো বিপরীত স্পিনের যুগলবদ্ধ ইলেকট্রনের চুম্বক ভ্রামক পরস্পর বিপরীত বিপরীত হয় বিপরীত হয় বিপরীত হওয়ায় বিপরীত হওয়ায় সার্বিক চুম্বক মোমেন্ট শূন্য হয়। সার্বিক চুম্বক মোমেন্ট শূন্য হয়, তাই ওই পরমাণু বায়নের চুম্বক ধর্ম থাকে না, মোমেন্ট শূন্য হয়। শূন্য হয়, ঠিক আছে, তাই ওই পরমাণু বায়নের চুম্বক ধর্ম থাকে না, তাই ওই পরমাণু বায়নের আয়নের চুম্বক ধর্ম থাকে না। ভাই চুম্বক ধর্মটা কেন সৃষ্টি হয় ভাই, ইলেকট্রনের নিজের ঘূর্ণন গতির জন্য, ঠিক আছে, ওকে। তাহলে আমরা দুইটা কথা জেনে নিলাম, হ্যাঁ, একমুখী স্পিনের অযুগ্ম ইলেকট্রন চুম্বক ভ্রামক সৃষ্টি করে, তাই এরা চুম্বক ধর্ম প্রকাশ করে, ঠিক আছে। আর বিপরীত স্পিনের যুগলবদ্ধ ইলেকট্রন এরা কি হয়, পরস্পর বিপরীত হয়, এদের সার্বিক চুম্বক মোমেন্ট শূন্য হয়, তাই এদের চুম্বক ধর্ম থাকে না বা প্রকাশ করতে পারে না, ঠিক আছে, ওকে। এই বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে পদার্থের আচরণটাকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে, ঠিক আছে, একটা প্যারাম্যাগনেটিক, আরেকটা ফেরোম্যাগনেটিক এবং আরেকটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আমরা এই তিনটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে, ঠিক আছে। বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে পদার্থের আচরণ অনুসারে পদার্থগুলোকে তিন শ্রেণীতে ভাগ করা হয়, দেখো, ঠিক আছে। তাহলে আমি মুছে দিই, সে থাকুক। দেখো বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে পদার্থের আচরণ অনুসারে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে পদার্থের আচরণ অনুসারে পদার্থের আচরণ অনুসারে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের প্রভাবে পদার্থের আচরণ অনুসারে পদার্থগুলোকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়। পদার্থগুলোকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়। ঠিক আছে, ওকে। এক নম্বরটা হচ্ছে কি প্যারাম্যাগনেটিক, এটা বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে। তখন এক হচ্ছে কি প্যারাম্যাগনেটিক। এই প্যারাম্যাগনেটিক পদার্থ কারা ভাই, যে সকল পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় তাকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে, ঠিক আছে, এবং এদের অযুগ্ম ইলেকট্রন থাকে, তাই তো, অযুগ্ম ইলেকট্রন থাকে বলেই তো কি করে ভাই, এরা চুম্বক ধর্ম প্রকাশ করে। দেখো সংজ্ঞাটা কি লিখবো, প্যারাম্যাগনেটিক যে সকল পদার্থ
যে সকল পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। যে সকল পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় তাদেরকে কি বলা হয়? তাকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে। তাকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে। তাকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে। ঠিক আছে, যে সকল পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় তাকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে এবং এদের অযুগ্ম ইলেকট্রন থাকে। এদের অযুগ্ম ইলেকট্রন থাকে। এদের অযুগ্ম ইলেকট্রন থাকে। ঠিক আছে ভাই, এদের উদাহরণ কি ভাই? টাইটানিয়াম থেকে কপার পর্যন্ত বিভিন্ন আয়ন। দেখো টাইটানিয়াম 3+, দেখো টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাই? 22, তাই তো? কারণ কি দেখো তো, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক যে আছে এরা তো অবস্থান্তর মৌলই না, তাই তো? কারণ এদের স্ক্যান্ডিয়ামের সুস্থিতায়নে কি হয়, ডি অরবিটাল ফাঁকা থাকে এবং জিঙ্কের কি হয়, পূর্ণ থাকে, তাই তো? তাই এরা অবস্থান্তর মৌল না, এগুলো তো এখানে কাউন্টই হবে না। ঠিক আছে, তাই টাইটানিয়াম থেকে শুরু হবে। দেখো টাইটানিয়াম কত? 22। টাইটানিয়াম, পরে কি ভ্যানাডিয়াম 23, পরে কি ক্রোমিয়াম 23। ঠিক আছে, ওকে। পরে কি আছে? ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। দেখো ম্যাঙ্গানিজ 24, 25 ম্যাঙ্গানিজ, তাই তো? পরে আয়রন। ঠিক আছে, আয়রন আমরা দুইটা লিখবো, 2+, 3+। আয়রন, পরে নিকেল 27। আয়রন কোভাল্ট হবে, কোভাল্ট। ঠিক আছে, কোভাল্টের পরে কি হবে? নিকেল। নিকেলের পরে কি হবে? কপার। জিঙ্ক হবে না, হ্যাঁ? দেখো এই যে লিখলাম, এদের ভাই এই টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম 3+ আয়নগুলো কি হবে? এদের 3+ আয়নগুলো কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। ঠিক আছে, এবং এই ম্যাঙ্গানিজ থেকে কপার পর্যন্ত কি ভাই? 2+ আয়ন। ঠিক আছে, ম্যাঙ্গানিজ থেকে কপার পর্যন্ত যেই পর্যন্ত কি ভাই? 3+ আয়ন। এবং ম্যাঙ্গানিজ থেকে কপার পর্যন্ত শুধু আয়রন কি হবে? আয়রনের জারণ মান 2 হতে পারে, 3ও হতে পারে। আয়রন 2+ এবং 3+ দুইটাই কি হবে? প্যারাম্যাগনেটিক ধর্ম দেখাবে। ঠিক আছে, কোভাল্ট কত? কোভাল্ট 2+, নিকেল 2+, কপার 2+। ঠিক আছে, এই ম্যাঙ্গানিজ থেকে কপার পর্যন্ত 2+। ঠিক আছে, এরা কি করবে? প্যারাম্যাগনেটিক ধর্ম দেখাবে। শুধুমাত্র আয়রন 2+ও হতে পারে, 3+ও হতে পারে। ঠিক আছে ভাই, এই যে এরা হচ্ছে উদাহরণ। দেখো আমরা যদি টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাসটাও দেখি, টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাই? 22, তাই তো? দেখো এর কি স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটাও দেখি আগে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। কত হয়েছে ভাই? 18, তাই তো? ও টাইটানিয়াম, তাই তো? আরো কত লাগবে? আরো 4 লাগবে, তাই না? তাহলে আমরা 3d তে 2 দিব এবং 4s এ কত দিব? 2 দিব, তাই তো? 3d
4s এর শক্তি কম। হ্যাঁ, এখানে দুইটা ইলেকট্রন দিব, 20 হয়ে গেল, আর 3d তে দিব দুইটা, এই হিসেবে 22। ঠিক আছে, দেখো এই টাইটানিয়াম 3+ আয়নটা দেখি। ঠিক আছে, যেটা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখাবে। হ্যাঁ, আমরা একটু প্রমাণ করে দেখি। টাইটানিয়াম 3+, ইলেকট্রন 22, তাহলে কি লিখবো আমরা? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তাই তো, ইলেকট্রন আগে কোন জায়গা থেকে যাবে ভাই? নিম্ন শক্তি স্তর থেকে যাবে, তাই তো, 4s থেকে যাবে, তাই না? তাহলে 4s আমরা কত দিব? 0। এবং তো কয়টা হয়ে গেল? 18টা, দুইটা 20টা চলে গেল, তাই তো। কয়টা আমাদের ইলেকট্রন লাগবে? 19টা লাগবে, এখানে 18টা আছে, তাই না? আর 3d তে আমরা কয়টা দেব? একটা, 3d1। ঠিক আছে, ইলেকট্রন 4s থেকে দুইটা চলে গেছে এবং 3d থেকে একটা চলে গেছে। এই হইছে দেখো টাইটানিয়াম 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, দেখো এখানে 3d এর দিকে একটু তাকাও, দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন আছে। দেখছো এই 3d তে কি আছে? একটা ইলেকট্রন আছে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন আছে। এই টাইটানিয়াম 3+ আয়নটা কি হবে? প্যারাম্যাগনেটিক ধর্ম দেখাবে। ওকে ভাই, এভাবে এই যে এখানে যেগুলো আছে, যে আয়নগুলো আছে, এরা প্রত্যেকেই প্যারাম্যাগনেটিক ধর্ম দেখাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিই। আমরা এবার ডায়াম্যাগনেটিকটা দিই, ফেরোম্যাগনেটিক দেখি। এই ফেরোম্যাগনেটিক কি হবে? বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হবে। ফেরোম্যাগনেটিক। যে সকল পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হয়, ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, এই ফেরোম্যাগনেটিক পদার্থ কারা ভাই? যে সকল পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হয়। যে সকল পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হয়, বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হয়। ঠিক আছে, অধিক আকৃষ্ট হয়। যে সকল পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হয় তাকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। ঠিক আছে, তাদেরকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। তাদেরকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। এই দিকে লিখি, তাদেরকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। এরা বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা কি হবে ভাই? অধিক আকৃষ্ট হবে। পদার্থ বলে। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে আয়রন, কোবাল্ট এবং নিকেল। ঠিক আছে, এদের অযুগ্ম ইলেকট্রন থাকে, এদের চুম্বকে পরিণত করা যায় এবং প্যারাম্যাগনেটিক ধর্মের চূড়ান্ত অবস্থায় হচ্ছে ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, এদের উদাহরণ জানো কে কে ভাই? এদের উদাহরণ হচ্ছে, ফেরোম্যাগনেটিক পদার্থের উদাহরণ হচ্ছে কি? আয়রন। দেখো তুমি ফ্যাকনি দিয়ে মনে রাখতে পারো, ফ্যাকনি, ফ্যাকনি, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, আসে যে এমসিকিউ আসে, নিচের কোনটি ফেরোম্যাগনেটিক পদার্থ? এই ফ্যা দিয়ে তুমি মনে রাখবা কি? ফেরাম। কো দিয়ে মনে রাখবা কি? কোভাল্ট। নি দিয়ে মনে রাখবা কি? নিকেল। এই আয়রন, কোভাল্ট এবং নিকেল কি ভাই? আয়রন, কোভাল্ট এবং নিকেলই হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে, তুমি ফ্যাকনি দিয়ে মনে রাখো। হ্যাঁ, ওকে, দেখো আমি এখানে লিখে দিই, আয়রন, কোভাল্ট এবং নিকেল, ফ্যাকনি।
ঠিক আছে, এরা হচ্ছে কি ফেরোম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। নিচের কোনটি ফেরোম্যাগনেটিক পদার্থ? ঠিক আছে, মনে রাখবেন। ঠিক আছে, দেখো ফেরোম্যাগনেটিক কি হয়, এদের অযুগ্ম ইলেকট্রন থাকবে, তাই তো? এদের কি আছে, প্রত্যেকেরই অযুগ্ম ইলেকট্রন আছে, এদের অযুগ্ম ইলেকট্রন থাকে, এদের অযুগ্ম ইলেকট্রন থাকে। ওকে, এদেরকে চুম্বকে পরিণত করা যায়, এদেরকে চুম্বকে পরিণত করা যায়, এদেরকে চুম্বকে পরিণত করা যায়। ঠিক আছে, এবং এই প্যারাম্যাগনেটিক ধর্মের চূড়ান্ত অবস্থায় হচ্ছে ফেরোম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক ধর্মের চূড়ান্ত অবস্থায় হচ্ছে ফেরোম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক ধর্মের চূড়ান্ত অবস্থা ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। ঠিক আছে ভাই, ওকে, এই ছিল ফেরোম্যাগনেটিক পদার্থ। আমরা এবার ডায়াম্যাগনেটিক দেখব। ঠিক আছে, দেখো আমরা এবার ডায়াম্যাগনেটিক দেখব। ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক পদার্থ কাকে বলবো জানো? যে সকল পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না, যে সকল পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না বরঞ্চ মৃদু বিকর্ষিত হয়। বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না বরঞ্চ কি হয়, বরঞ্চ মৃদু বিকর্ষিত হয়, বরঞ্চ মৃদু বিকর্ষিত হয়, তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে। তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে। ডায়াম্যাগনেটিক, তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে। ঠিক আছে ভাই, যে সকল পদার্থ বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না, হ্যাঁ, বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না বরঞ্চ মৃদু বিকর্ষিত হয়, তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে। ঠিক আছে, এদের যুগলবদ্ধ ইলেকট্রন থাকে, তাই বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না, অর্থাৎ চুম্বক ধর্ম থাকে না। ঠিক আছে, এদের কি থাকে ভাই, এদের যুগলবদ্ধ ইলেকট্রন থাকে, এদের যুগলবদ্ধ ইলেকট্রন থাকে, এদের যুগলবদ্ধ ইলেকট্রন থাকে, তাই এরা বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না, তাই বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না, তার চুম্বক ধর্ম থাকে না, এদের যুগলবদ্ধ ইলেকট্রন থাকে, তাই এরা বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না। ঠিক আছে, এই যে আমরা বলেছিলাম, দেখো বিপরীত
যুগলবদ্ধ যদি ইলেকট্রন থাকে তাহলে কি হয়, চুম্বক ধর্ম থাকে না। এদের যুগলবদ্ধ ইলেকট্রন থাকে, তাই বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না। বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না, আকৃষ্ট হয় না। অর্থাৎ কি ভাই, অর্থাৎ চুম্বক ধর্ম থাকে না, অর্থাৎ চুম্বক ধর্ম থাকে না, অর্থাৎ চুম্বক ধর্ম অর্থাৎ চুম্বক ধর্ম চুম্বক ধর্ম থাকে না। ঠিক আছে, এদের কি হয়, চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না। কারণ কি থাকে ভাই, এদের যুগলবদ্ধ ইলেকট্রন থাকে, এদের যুগলবদ্ধ ইলেকট্রন থাকে, তাই এরা চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় না, অর্থাৎ চুম্বক ধর্ম থাকে না। ঠিক আছে, গ্রুপ 1 উদাহরণ কি, গ্রুপ 1 ও গ্রুপ 2 এর সব ধাতুর আয়ন। ঠিক আছে, এটা ডায়াম্যাগনেটিক হবে কারণ এদের অক্টেট সেট পূর্ণ থাকে। দেখো উদাহরণ কি, উদাহরণ গ্রুপ 1, গ্রুপ 1 আর 2। ঠিক আছে, গ্রুপ 1 আর 2 এর কি হয়, সব ধাতুর আয়ন, সব ধাতুর আয়ন। গ্রুপ 1 ও গ্রুপ 2 এর সব ধাতুর আয়ন। ঠিক আছে, এরা ডায়াম্যাগনেটিক কেন ভাই, কেন ভাই, কারণ কি সব ধাতুর আয়ন, এরা ডায়াম্যাগনেটিক কেন, কারণ এদের অক্টেট সেট পূর্ণ থাকে, অক্টেট সেট পূর্ণ থাকে। ঠিক আছে, অর্থাৎ যুগলবদ্ধ ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে না। ঠিক আছে ভাই, দেখো আমরা এটার একটা উদাহরণ দেখি। এটার উদাহরণ কারা ভাই, দেখো স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক ছিল না, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, এরা তো অবস্থান্তর মৌল না, তাহলে এরাও কি ভাই এখানে পড়ে যাবে। ঠিক আছে, স্ক্যান্ডিয়াম 3+, জিঙ্ক 2+। ওকে, কে কে পড়বে, স্ক্যান্ডিয়াম 3+, এটা উদাহরণ। ঠিক আছে, স্ক্যান্ডিয়াম 3+, পরে কে পড়বে, টাইটানিয়াম 4+, টাইটানিয়াম 4+, পরে কপার প্লাস এবং জিঙ্ক 2+। স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক তো হবেই, কারণ এরা অবস্থান্তর মৌল না, হ্যাঁ, কারণ এদের কি ডি অরবিটাল ফাঁকা থাকে, এদের ডি অরবিটাল পূর্ণ থাকে। ঠিক আছে, এদের অযুগ্ম ইলেকট্রন থাকে না, তাই এরা হবে। হ্যাঁ, এবং টাইটানিয়াম 4+ এবং কপার প্লাসও ডায়াম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে, দেখো আমরা দেখি টাইটানিয়াম 4+, দেখে ফেলি। টাইটানিয়াম, আগে টাইটানিয়ামের 20, দেখো ইলেকট্রন বিন্যাসটা করি, স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা 2s2 2p6 3s2 3p6। ঠিক আছে, পরে আমরা কত লিখবো, 3d2 4s2, এই হচ্ছে 22। ঠিক আছে, 18 19 20 21 22। ঠিক আছে, দেখো টাইটানিয়াম 4+, তাহলে কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6, তাই তো, 3d 0 হবে এবং 4sও কত হবে ভাই, 0 হবে, তাই তো। ওকে, 3d 0 এবং 4sও 0। দেখছো ভাই, এদের কি নাই ভাই, ইলেকট্রনই নাই, 3d ফাঁকা, তাই এরা কি হবে ভাই, ডায়াম্যাগনেটিক হবে। ঠিক আছে, এই দেখো ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, অযুগ্ম ইলেকট্রন নাই, তাই এরা কি হবে, ডায়াম্যাগনেটিক হবে। দেখো আরেকটা কি আছে, কপার, আমরা একটু কপারটা দেখে ফেলি। দেখো কপারের
স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা আগে করি। কপার 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাই তো? পরে আমরা কত লিখবো? 3d10 এবং 4s1, তাই তো? এটা তো কপারের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। দেখো আমরা কপার আয়নের যদি ইলেকট্রন বিন্যাস করি, কপার আয়ন, কপার প্লাস, তাই তো? তাহলে কি হবে? 4s থেকে একটা ইলেকট্রন চলে যাবে, ঠিক আছে। এই যে দেখো তো এই ডিতে, ঠিক আছে, 10টা ইলেকট্রন আছে, তাই তো? এখানে অযুগ্ম ইলেকট্রন থাকবে না ভাই, সবগুলো যুগলবদ্ধ থাকবে, ঠিক আছে। সবগুলো ইলেকট্রন যুগলবদ্ধ থাকবে, অযুগ্ম ইলেকট্রন নাই, ঠিক আছে। তাই কপার প্লাস আয়নটাও কি হবে? ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। এই ছিল আমাদের 3D মৌলসমূহের চুম্বক ধর্ম, ঠিক আছে। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।